চলছে একের পর এক অ্যাডমিশন এবং চাকরি পরীক্ষা। তো অ্যাডমিশন এবং চাকরি পরীক্ষার সব থেকে হাই ভোল্টেজ বিষয় হলো কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক বিষয় বলি। আমি আজকে সর্বশেষ 50টা সাম্প্রতিক বিষয় বলি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা জব কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করতে যাচ্ছেন বা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, সকলের জন্য ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। 50টা না, সরি 60টা আমি সাম্প্রতিক প্রশ্ন আলোচনা করব। তো সর্বশেষ আমরা যে সাম্প্রতিক তথ্যগুলো আছে সেগুলো যাওয়ার আগে আমরা এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দিই। রিসেন্টলি যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক অপারেশনের নাম কি? এই অপারেশনটার নামকরণ করা হয়েছে অপারেশন অ্যাবসলিউট রিসলভ। সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় যে ফোর্স নেতৃত্ব দিয়েছে সেটা হলো ডেল্টা ফোর্স। সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর যুক্তরাষ্ট্রের কাছে গ্রেপ্তার হয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী। সম্প্রতি নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা করেছে হাইকোর্ট। বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি করা হয় 1 জানুয়ারি 2026। এই মুহূর্তে আমাদের কাছে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই তথ্যগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি বিশেষভাবে হাইলাইট করি তাহলে রিসেন্টলি যে নিরাপদ পানিকে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস হিসাবে যে ঘোষণা করা হয়েছে, নট এটা ফান্ডামেন্টাল পলিসি বা স্টেট পলিসি বা বেসিক রাইট, এটাকে ফান্ডামেন্টাল রাইটস হিসাবে ঘোষণা করা হয়েছে। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় এবং বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা এটাও গুরুত্বপূর্ণ বিষয়। রিসেন্টলি যে আমাদের বিচার বিভাগের স্বাধীনতার জন্য যে স্বাধীন সচিবালয় গঠিত হলো, আমি কিন্তু অনেক বেশি হাইলাইট করেছিলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় হুবহু কিন্তু ওই প্রশ্নটা থেকে প্রশ্ন চলে আসছে। এবার আমরা কিছু সাম্প্রতিক এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কতদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল বা পালিত হচ্ছে? 3 দিনের জন্য। ধূমপান তামাকজাত পণ্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025 কার্যকর করেছে কে? অন্তর্বর্তীকালীন সরকার। রিসেন্টলি কিন্তু পাবলিক প্লেসে যদি ধূমপান করা হয় তাহলে কিন্তু জরিমানার বিধান রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আইনে পাবলিক প্লেসকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। পাবলিক প্লেস বলতে যেখানে জনসমাগম আছে, সেটা হতে পারে স্কুল, কলেজ, বাস স্ট্যান্ড, এমনকি বাস টার্মিনাল, সেখানে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং তার জন্য কিন্তু জরিমানার বিধান রয়েছে। এখন আমরা দেখব আইনটা কতটুকু বাস্তবসম্মত হবে তখনই যখন আইনের কার্যকারিতা থাকবে। তো সেদিকেই আমাদের দৃষ্টি থাকবে। ততক্ষণে আমরা আরো কিছু সাম্প্রতিক তথ্য দেখে নিই। বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা আয়রন বিম চালু করেছে কোন দেশ? রিসেন্টলি ইসরায়েল কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষাকে আরো বেশি শক্তিশালী করার জন্য আয়রন ডোমের পাশাপাশি আয়রন বিম চালু করেছে, যেটা লেজার প্রোটেকশন দিবে ইসরায়েলের আকাশপথকে। রাশিয়া কোন দেশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে? রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে রাশিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ দেশ বেলারুশে। কানাডার নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে রিসেন্টলি ইরান কিন্তু রিসেন্টলি কানাডার নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কতটি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে? এটা খুব গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 51টি রাজনৈতিক দল কিন্তু অংশগ্রহণ করবে। সরকার কোথায় কন্টেইনার বাংক টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে? রিসেন্টলি কিন্তু নারায়ণগঞ্জে কন্টেইনার বাংক টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। আমরা আরো কিছু সাম্প্রতিক প্রশ্ন দেখব। 80তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্ভাবন করা হয় 3রা জানুয়ারি 2026। রাবেয়া খাতুন কথা সাহিত্যিক পুরস্কার 2025 পেয়েছে কে? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2025-এ রাবেয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার পেয়েছেন আনিসুল হক এবং সুব্রত বড়ুয়া। আমাদের বাংলাদেশ থেকে রিসেন্টলি যে আগা খান পুরস্কার লাভ করলো স্থাপত্যের জন্য, তো এই প্রশ্নটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসছিল। তো পুরস্কার কে কোথায় পাচ্ছে এই সম্পর্কিত বিষয় অ্যাডমিশন চাকরির পরীক্ষায় কিন্তু খুব বেশি প্রশ্ন আসে। সো অবশ্যই জানতে হবে, এই সংক্রান্ত বিষয় কিন্তু বেশি করে হাইলাইট করতে হবে। 10 নম্বর যে প্রশ্নটা আছে, যুদ্ধবন্ধে ইউক্রেনকে কত বছরের নিরাপত্তার নিশ্চয়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র? তো রিসেন্টলি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যুদ্ধ বন্ধ শর্তে 15 বছরের নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব দিয়েছে। 11 নম্বর যে প্রশ্নটা আছে, যুক্তরাষ্ট্র জাতিসংঘের মানবিক সহায়তায় কত ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে? $2 বিলিয়ন
অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। তো এই জিনিসটা আসলে টোটালি একটা হাস্যকর বিষয়। এটাকে ঘোষণা করা হয়েছে মানবিক সহায়তায়, কিন্তু আসলে তাদের মানবিক সহায়তাগুলো কিন্তু আমরা রিসেন্টলি ভেনেজুয়েলাতে দেখেছি। ভেনেজুয়েলার মতো একটি সার্বভৌম দেশে, যেখানে পৃথিবীর সব থেকে বেশি পেট্রোলিয়াম বা তেল মজুদ রয়েছে, সেই দেশের প্রেসিডেন্টকে কিভাবে কিডন্যাপ করা হয়েছে। এতদিন আমরা দেখছি মানুষের বাচ্চা কিডন্যাপ হয়, আমরা এতদিন দেখছি গুম হয়, অনেক কিডন্যাপের ঘটনা আমরা অনেক দেখেছি, বিশেষত মেয়েরা কিডন্যাপের শিকার হয়। কিন্তু আমরা এবার এক নতুন নজিরের সাক্ষী হলাম। সেই ঘটনাটা হলো প্রেসিডেন্ট কিডন্যাপ হওয়া। তো প্রেসিডেন্টকে কিডন্যাপ করেছে আরেকটি সার্বভৌম দেশ যুক্তরাষ্ট্র, যারা সারা পৃথিবীতে গণতন্ত্রের কথা বলে, যেখানে তেল আছে, সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, সেখানে তারা মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে ওঠে। তো এই হলো জিওপলিটিক্স, এই হলো পশ্চিমা বিশ্বের নীতি। সারা পৃথিবীতে মানবাধিকার গণতন্ত্রের কথা বলবে, অথচ নিজেরা সেগুলোর অনেকটাই বলা যায় যে ধার ধরবে না। যে কোনো স্বাধীন সার্বভৌম দেশে তাদের হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ, বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না। সেমিকন্ডাক্টর শিল্প উন্নয়নে গবেষণা কেন্দ্র চালু করেছে কোন প্রতিষ্ঠান? রিসেন্টলি ব্র্যাক বিশ্ববিদ্যালয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে গবেষণা কেন্দ্র চালু করেছে, কারণ সেমিকন্ডাক্টর না হলে কোনো টেকনোলজি থাকবে না। 13 নম্বর, নতুন শৈত্য প্রবাহের নাম কি? রিসেন্টলি যে শীত প্রবাহ আসতেছে, এটার নাম দেওয়া হয়েছে কনকন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, অবশ্যই মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। আপসীর নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে কিন্তু একজন স্মরণীয় হয়ে থাকবে। আগামী বছরের ফিফা বর্ষসেরা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দুবাই শহরে। বিপিএল এর নিলামে দল না পাওয়া ক্রিকেটারদের নিয়ে নতুন টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে বাংলা সোনার বাংলা পাথওয়ে, সোনার বাংলা পাথওয়ে। এটা কিন্তু চাকরির পরীক্ষা, অ্যাডমিশনে না আসলেও চাকরির পরীক্ষায় কিন্তু এ ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমরা আরো কিছু তথ্য দেখব। প্রথমবার সাউথ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ড 2025 চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? অবশ্যই আমাদের বাংলাদেশ। এই তথ্যটা খুব বেশি গুরুত্বপূর্ণ। রিসেন্টলি বাংলাদেশ কোন পুরস্কার অর্জন করেছে? প্রশ্নটা এভাবেও আসতে পারে। রিসেন্টলি বাংলাদেশ কিন্তু প্রথমবারের মতো সাউথ এশিয়া আইসিটি অ্যাওয়ার্ড 2025 পুরস্কার লাভ করেছে। তো এই পুরস্কারটার নামটা জানা আরো বেশি গুরুত্বপূর্ণ, বাংলাদেশ যে অর্জন করেছে এটা। আরো একটা আমরা তামাশা দেখবো। তামাশাটা হলো 2018 নম্বর যে প্রশ্ন, 2025 সালে মিয়ানমারের জাতীয় ইলেকশন। তো প্রথম ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে 28 ডিসেম্বর 2025। প্রথমবারের মতো টেকসই প্রতিবেদন প্রকাশ করেছে কোন ব্যাংক? ট্রাস্ট ব্যাংক প্রথমবারের মতো টেকসই প্রতিবেদন প্রকাশ করেছে। ইউজিসি বিলুপ্ত করে নতুন কমিশনের নাম কি? বাংলাদেশ উচ্চ শিক্ষা কমিশন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। ইউজিসি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, যেটাকে বলা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সেটাকে বিলুপ্ত করে নতুন নামকরণ করা হচ্ছে বাংলাদেশ উচ্চ শিক্ষা কমিশন। দেশের 26তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শপথ গ্রহণ করেন 28 ডিসেম্বর 2025। জুবায়ের রহমান চৌধুরী শপথ গ্রহণের পরে বেশ কিছু উল্লেখযোগ্য তিনি কিন্তু পদক্ষেপ নিয়েছে, যেমন কোনো প্রকার মৃত্যুজনিত কারণ ছাড়া কোনো শুনানি বা কোনো কোর্টের মামলা কিন্তু মুলতবি রাখা যাবে না। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের কিন্তু বিভিন্ন সময় সাক্ষী হাজির, অন্যান্য প্রসিডিউরাল বিষয়গুলো বা ত্রুটির কারণে কিন্তু আমরা দেখছি যে মামলাগুলো দীর্ঘ সময় ধরে ঝুলে থাকে, দিনের পর দিন চলে যায়, মামলার সমাধান হয় না, বিশেষত সিভিল সুটগুলো। তো এটার কিন্তু একটা সমাধান হবে যদি এটা বাস্তবায়ন করা সম্ভব হয়। এছাড়াও কিন্তু তিনি আরো একটি বিষয় করেছে যে বিচারকরা যদি কোনো প্রকার মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিচার কার্য বা তাদের দায়িত্ব পালনের সময়, তখন কিন্তু সাথে সাথে তাদেরকে বহিষ্কার করার ঘোষণাও কিন্তু তিনি দিয়েছেন। থাইল্যান্ড এবং কম্বোডিয়ায় নতুন যুদ্ধবিরতিতে সম্মত হয় কবে? 28 ডিসেম্বর 2025। কয়েকটি ঘটনা ঘটেছে, তার ভিতরে অন্যতম হলো এটা। থাইল্যান্ড এবং কম্বোডিয়ায় রিসেন্টলি কিন্তু আমরা দেখছি সীমান্ত উত্তেজনা, এবং এই জায়গা থেকে কিন্তু বিশেষত চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। যেগুলো মোটামুটি নন ক্যাডার বা ক্যাডার সমপর্যায়ের যে চাকরিগুলো আছে, এ ধরনের জিওপলিটিক্যাল বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসে বেশি। সো আপনারা যারা নন ক্যাডার বা ক্যাডার বেসড চাকরিগুলোতে আগ্রহী, যদিও আমাদের বাংলাদেশে কিন্তু দুই প্রকার ক্যাডার এক্সিস্ট করে, একটা হলো বিসিএস ক্যাডার আর একটা হলো বিজেএস ক্যাডার। আর কোনো জবকে ক্যাডার হিসেবে বলা হয় না, বাট ক্যাডার সমপর্যায়ের কিন্তু নবম গ্রেডের অনেক চাকরি রয়েছে। আর তাছাড়া নন ক্যাডার হিসেবে যেগুলো রয়েছে, বিশেষত দশম গ্রেডেরও কিন্তু অনেক চাকরি রয়েছে, যেগুলোতে কিন্তু অত্যন্ত স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন আসে। বিশেষত ব্যাংক জবে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন আসে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, দুদক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এনএসআই কিংবা বাংলাদেশ ব্যাংকের এডি, এই সকল বিষয়ে কিন্তু খুব
স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন আসে। সো এখানে আপনাকে জিও পলিটিক্সের বিষয়গুলো বুঝতে হবে। তাদের জন্য কিন্তু এই থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যে সীমান্ত বিরোধ, এই বিষয়টা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয় থেকে আপনারা তথ্য জানবেন। যুক্তরাষ্ট্রের নাইজেরিয়ায় কোন অঞ্চলে সামরিক হামলা চালিয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। রিসেন্টলি কিন্তু যুক্তরাষ্ট্র, আমরা দেখেছি ভেনেজুয়েলার পাশাপাশি নাইজেরিয়াতেও কিন্তু সামরিক হামলা চালিয়েছে। আর রিসেন্টলি নাইজেরিয়ার উত্তর পশ্চিম সুকাতো এলাকায় যুক্তরাষ্ট্র কিন্তু হামলা চালিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার 1.12%, মানে 1.12%। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। জাপান সরকারের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের পরিমাণ কত? জাপান সরকারের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের পরিমাণ 122.3 ট্রিলিয়ন ইয়েন। জাপানের মুদ্রা কিন্তু ইয়েন। বিপিএল 12তম আসরে প্রথম সেঞ্চুরি করেন কে? নাজমুল হাসান শান্ত। আমরা দেখেছি তার ঝড়ো ব্যাটিং এ কিন্তু সে সেঞ্চুরির একটি নতুন মাইল ফলক কিন্তু অর্জন করেছেন। আচ্ছা, বেশ কিছু প্রশ্ন একটু পরবর্তীতে প্রশ্ন যোগ করার কারণে একটু এলোপাতাড়ি হয়ে গেছে। বিপিএল 12তম আসরে প্রথম হ্যাটট্রিক করেন কে? আমরা হ্যাটট্রিকেরও একটা নজির দেখতে পেয়েছি। বাংলাদেশি হ্যাটট্রিক করেছেন কিন্তু মেহেদী হাসান রানা। 28 নম্বর যে প্রশ্ন, বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ 2025 লাভ করেছে কতজন? 7 জন। এখন আমি আপনাদের এখানে যে বিষয়টা বেশি হাইলাইট করতে বলবো সেটা হলো কারা কারা এই ফেলোশিপ পেলো, তাদের সম্পর্কেও আপনারা ইনফরমেশন জানবেন। তো এগুলো আসলে ব্রড আলোচনার বিষয়, তো এই জন্য আর কি আমি এখানে এগুলো উল্লেখ করিনি, ব্যাখ্যাগুলোতে এগুলো উল্লেখ করতে হয়। 29 নম্বর যে প্রশ্নটা আছে, প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল। 2026 সালে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে ইতালির মতো একটি দেশ। 26 সালে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিঃসন্দেহে আইসিসির জন্য একটি সুখবর, কারণ উন্নত অর্থনীতি এবং শিল্প উন্নত দেশগুলো ক্রিকেট বিশ্বে আসলে ক্রিকেটের মান এবং ক্রিকেটের সার্বিক বিষয়গুলো কিন্তু উন্নত হওয়ার সম্ভাবনা থাকবে। ইউরোপের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী নির্মাণের ঘোষণা দিয়েছে ফ্রান্স। রিসেন্টলি কিন্তু ফ্রান্স ইউরোপের সব থেকে বড় বিমানবাহী রণতরী তো আপনারা বোঝেন, যেটা সমুদ্রে ভাসে এবং যেখানে যুদ্ধ বিমানগুলো এসে অনেকটাই মানে যুদ্ধ বিমানের রানওয়ে থাকে এবং সেখানে ওই টার্মিনালের মতো আর কি বা এয়ারপোর্টের মতো করে কিন্তু সেখানে বিমানগুলো ওঠানামা করতে পারে। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো কোন ফুটবলে অংশগ্রহণ করতে যাচ্ছে? কাবা কাপ ফর উমেন 2025 বাংলাদেশ নারী ভলিবল দল। 33 নম্বর যে প্রশ্ন আছে, 2026 সালে অর্থ বছরে সংশোধিত বাজেটের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,88,000 কোটি টাকা। 5,88,000 কোটি টাকা। এই আয়টা অধিকাংশটাই আসবে হলো এনবিআর এর মতিউরের কথা কিন্তু আমরা জানি, ছাগলকাণ্ড থেকে হয়ে গেল জুলাই বিপ্লব। এই এনবিআর এর অধিকাংশ রাজস্ব আয়টাই কিন্তু আসবে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে। তো এনবিআর এর সেই পরিচালক ছিল কিন্তু মতিউর রহমান, মানে হাজার হাজার কোটি টাকার খেলা। বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন পায় কবে? 24শে ডিসেম্বর 2025 বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন পেয়েছে। আমরা রিসেন্টলি অনেকগুলো অধ্যাদেশ দেখেছি, এই অধ্যাদেশগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। অধ্যাদেশের বিশেষত যারা স্ট্যান্ডার্ড লেভেলের মানে ক্যাডার বেসড বা নন ক্যাডার বেসড যারা জব কম্পিটিশনে অংশগ্রহণ করবেন, তারা অবশ্যই এই অধ্যাদেশগুলোর ভিতরের তথ্যগুলো আপনারা জানবেন। যেমন আমরা রিসেন্টলি জুলাই ঘোষণাপত্র দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টা প্রশ্ন আসছে জুলাই ঘোষণাপত্র থেকে এবং সরাসরি ধারাগুলো কিন্তু ওখানে চলে আসছে যে কোন ধারায় কোন বিষয়গুলো বলা হয়েছে বা কোন বিষয়টা জুলাই অধ্যাদেশে বলা হয়নি বা বলা হয়েছে। সো অবশ্যই জুলাই ঘোষণাপত্র পুরোটাই পড়াটাও দরকার। তো এ ধরনের বিষয়গুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি হাই ক্লাস জবের প্রত্যাশা করবেন তত বেশি আপনাকে স্ট্যান্ডার্ড লেভেলের তথ্য কিন্তু মাস্ট জানতে হবে, ভিতর থেকে তথ্যগুলো জানার চেষ্টা করতে হবে। দুদক সংশোধন অধ্যাদেশ 2025 অনুযায়ী দুদকের মেয়াদ কত বছর? তো দুদকের মেয়াদ হবে 5 বছর। 5 বছর নাকি 4 বছর, আমি তো এটা ভুলে গেলাম সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী। এটা আসলে আমি এক্স্যাক্টলি রাইট আনসারটা বলতে পারছি না এখন, তো আপনারা একটু সার্চ দিয়ে দেখে নিতে পারেন। আর আপনাদের আরো একটা কথা বলবো, দুদকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পদ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দুদকের কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হলো। আর 9 তারিখে প্রাইমারি এক্সামের সাথে কিন্তু দুদকের পরীক্ষাটাও আছে। তো এই ধরনের অধ্যাদেশগুলো পড়ে নেবেন। 2025-26 অর্থ বছরে সংশোধিত বাজেটের আকার ছিল 7.88 লাখ কোটি টাকা।
2025 সালে ব্যালন ডিওর জয়ী কে? 2025 সালের ব্যালন ডিওর জয়ী হলেন উসমান দেদেমবেলে। উসমান দেদেমবেলে 2025 সালের ব্যালন ডিওর জয়ী। 2025 সালে ইউএস ওপেনে নারী এককে শিরোপা জয়ী কে? আরিনা সাবালেঙ্কা। সাবালেঙ্কা। 2025 সালে ইউএস ওপেনে পুরুষ এককে শিরোপা জয়ী হলো কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ। 2025 সালে উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হন কে? চ্যাম্পিয়ন হন হলো ইগা সিওয়ানতেক। ইগা সিওয়ানতেক। 2025 সালের উইম্বলডনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? পুরুষ এককে চ্যাম্পিয়ন হন হলো জানিক সিনার। জানিক সিনার। ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে? ইগা, আচ্ছা এটা আগেই বললাম। ফ্রেঞ্চ, এখানে দুইটা প্রশ্ন রিপিট হয়ে গেছে। 44 নম্বর যে প্রশ্নটা আছে, 2025 সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন দেশ কোনটি? চ্যাম্পিয়ন দেশ হলো ভারত। একক দেশ হিসেবে বিশ্বের বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র এবং একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হলো চীন। বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হলো চীন। একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ, এটাও রিপিট হয়ে গেছে। এবং বস্ত্র রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হলো দ্বিতীয়তম। আমরা জানি বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্ট গুলো রয়েছে সেগুলোই আমাদের রপ্তানি আয়ের সব থেকে বড় অংশ এখন। তো বাংলাদেশে যেহেতু প্রচুর শ্রমিক রয়েছে, বাংলাদেশের ওয়েদার বস্ত্র শিল্পের জন্য খুব বেশি উপযোগী, পারফেক্ট, যে কারণে কিন্তু আমাদের গার্মেন্ট শিল্পটা অনেক বেশি, গার্মেন্ট ফ্যাক্টরিগুলো অনেক ভালো ডেভেলপ হয়েছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আগামী বছর ফিফার বর্ষসেরা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দুবাইতে। 2026 সালে কততম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে? 30তম। 2026 সালে কততম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে? 30তম। তো আমি আপনাদেরকে অনেকগুলো তথ্য জানানোর চেষ্টা করলাম, তো একটা তথ্য রিপিট হয়েছে। তো এই তথ্যগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। যে তথ্যগুলো দিয়েছি অ্যাটলিস্ট আমি এখানে হয়তো 57টা মতো তথ্য দেওয়া হয়েছে। তো এই 57টার মতো 40টা তথ্য আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো যেহেতু অনেক তথ্যই থাকে, অনেক সময় জবের ডিমান্ড অনুযায়ী, প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন টাইপের প্রশ্ন আসে, যে কারণে আমাদের সব টাইপের প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করতে হয়। তো তথ্যগুলো অবশ্যই জানবেন। আর আমাদের এখন জব কম্পিটিশনের যারা আপনারা ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু আমাদের কোর্স রয়েছে। এছাড়াও অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য তো আমাদের কোর্স রয়েছে। শেষ মুহূর্তে রাবি কনফার্ম চ্যালেঞ্জ কোর্সে কিন্তু ভর্তি চলছে। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য স্বপ্ন দেখতেছো, তারা এখনই আমাদের রাবি কনফার্ম চ্যালেঞ্জ কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের যা কিছু আছে সবকিছুই তোমাদের শেষ মুহূর্তে উজাড় করে দেওয়া হয়েছে রাবিতে তোমার একটা সিট নিশ্চিত করার জন্য। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে ভর্তি হতে এখনই যোগাযোগ করো, অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো।